নতুন করে আবারও পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এবং ইসরায়েল। দখলদার ইসরায়েলের হামলায় ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি ও সামরিক বাহিনীর 2 জেনারেল নিহত হয়েছেন। এ নিয়ে ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 224 জনে। অন্যদিকে তেল আবিব ও হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে বহু স্থাপনা। মারা গেছে আরও বেশ কয়েকজন। সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর থেকে প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। শুক্রবার রাত থেকে একের পর এক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দর অধিষ্ঠিত শহর হাইফা এখন বিধ্বস্ত গাজার প্রতিচ্ছবি। ইসরায়েলের হামলার জবাবে রোববার রাতে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে সরাসরি আঘাত হানায় ধ্বংস হয়ে গেছে অনেক বাড়িঘর। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইরানের মিসাইল হামলায় আমি আমার পরিবার হারিয়েছি। আমার স্ত্রী ও 3টি কন্যা মারা গেছে। গাজায় হামলা বন্ধ এবং এই সংঘাত আমরা চাই না। ইরানের হামলার প্রাণভয়ে তেল আবিব ও জেরুজালেমে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন অনেক ইসরায়েলি নাগরিক। গাজায় ইসরায়েলের বর্বরতার পর এবার নিজ দেশে সেই প্রতিচ্ছবি দেখল ইসরায়েলিরা। ইসরায়েলিদের দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। আপনারা দখলকৃত ভূমি ছেড়ে দিন, কারণ এটি আপনাদের বাসযোগ্য নয়। সাহসী ইরানি যোদ্ধারা শিগগিরই কঠিন আক্রমণের মাধ্যমে ইসরায়েলের দখল করা ভূমি উদ্ধার করবে। ইরানের হামলার মুখে ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে ইসরায়েলকে আমেরিকার সহায়তার অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলেও সতর্ক করেন তিনি। ইরানে ইসরায়েলের সামরিক আগ্রাসন একটি বড় ভুল। এতে ইসরায়েলকে আমেরিকার সহায়তা করার বহু প্রমাণ রয়েছে আমাদের কাছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এর দায় নিতে হবে। درگیری به منطقه خلیج فارس। অন্যদিকে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ইরানের বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের শনাক্ত এবং তাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এতে আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি ও তার সহকারী হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসিন বাকেরি নিহত হন। এছাড়াও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের কোম শহরের উত্তর পূর্বাঞ্চলে ফোর্দা পরমাণু কেন্দ্র। ইরানের বিপ্লবী গার্ডের ঘাঁটির কাছে এই পরমাণু কেন্দ্র মাটির গভীরে, যেখানে মজুদ রয়েছে ইরানের বিপুল পরিমাণ ইউরেনিয়াম। এটি ধ্বংস করতে আমেরিকার সহায়তা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র আমাদের বড় পরিসরে সাহায্য করছে। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে আমরা ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলা করে কয়েকজন শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের সাথে সংঘাতে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন তিনি। ইসরায়েলের বিভিন্ন শহর আয়রন ডোম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত। তবে ইরান ক্রুজ, ব্যালিস্টিক এবং হাইপারসোনিকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভেঙে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। দুই পরাশক্তি ইসরায়েল ইরান যুদ্ধে এখন বড় ঝুঁকি পারমাণবিক অস্ত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে সংঘাতে জড়ালে প্রয়োজনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে তেহরান। আর তা হবে বিশ্বের আরেক হিরোশিমা নাগাসাকি ট্র্যাজেডি। আইন নিজ হাতে তুলে নিলে কঠোর হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা এলাকায় সভা সমাবেশের চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর জবাব দেবে বলেও জানান ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। এদিকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, ধানমন্ডি এলাকায় মব ঠেকিয়ে পুলিশ যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা আরও আগে করতে পারলে পরে কেউ আইন নিজ হাতে তুলে নেয়ার দুঃসাহস দেখাতো না। মিজান শাহজাহানের রিপোর্ট।
19 মে রাতে ধানমন্ডিতে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে একজন প্রকাশকের বাসায় হামলা চালায় কতিপয় যুবক। তবে থানার ওসি কৈশুনো মারমার দূরদর্শিতায় আইন নিজ হাতে তুলে নিতে পারেনি হামলাকারীরা। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, আইনের শাসনে আইন নিজ হাতে তুলে নেয়ার সুযোগ নেই। পরিচয় যাই হোক, এই ধরনের অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর নমনীয় হওয়ার সুযোগ নেই বলে মত সাবেক এই আমলার। প্রথম মব বন্ধ করতে হবে, মব বন্ধ করা প্রথম কাজ, এবং মব বন্ধ করতে না পারলে তো কোনো কিছু ঠিক মতো চলবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার দায়িত্ব কিন্তু সরকারের। আপনি যখনই সরকার গঠন করছেন সেদিন থেকে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে চেপে বসেছেন, সুতরাং আপনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক করতে হবে। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, ভবিষ্যতে কেউ নিজ হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করলে জিরো টলারেন্স নীতি দেখাবে পুলিশ। তদন্ত বা কাউকে আটক বা কাউকে জোরপূর্বক কাউকে হয়রানি করার কোনো সুযোগ আইনে নাই। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে তবে সেক্ষেত্রে পুলিশ কঠোর হস্তে তা দমন করবে। যদি কারো অভিযোগ থাকে সেটা তারা থানায় জানাবে, থানায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা মহানগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা সমাবেশ মিছিল অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করে দফায় দফায় গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তা ভঙ্গ করেছে আন্দোলনকারীরা। তবে নতুন করে আইন ভাঙার চেষ্টাকারীদের কঠোর বার্তা দিলেন ডিএমপির এই মুখপাত্র। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আশেপাশের এলাকাগুলোতে জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদি কেউ এটা অনুসরণ করতে ব্যর্থ হন বা অনুসরণ না করে এটা ভঙ্গ করার চেষ্টা করে তবে পুলিশ অবশ্যই সেটা আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান সম্ভব এমন বিষয়ের পাশাপাশি অযৌক্তিক ইস্যুতে আন্দোলনের নামে জনদুর্ভোগ কাম্য নয়। সবাই করে যদি সব দাবি দেওয়া বিএনপি এমন রাজনীতি করবে না যাতে দেশের দ্বিতীয় গণ অভ্যুত্থানের সুযোগ তৈরি হয়, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এটেন বাংলা ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, লন্ডনের বৈঠক নিয়ে যেসব দল বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে তা জনগণের বিরুদ্ধে কিনা সেই চিন্তা ভাবনা করা উচিত। স্বৈরাচারী মনোভাব নিয়ে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপির রাজনীতি জাতীয় ঐক্যের ভিত্তিতে হবে বলেও জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। খায়রুল ইসলামের রিপোর্ট। রহমানের নেতৃত্বে আমরা দেশ গঠন করার কাজে এগিয়ে যাচ্ছি। এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান শুভরাত্রির এবারের পর্বে আলোচনা করা হয় নির্বাচন ও জাতীয় ঐক্য নিয়ে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের নানা প্রশ্নের জবাব দেন তিনি। আমাকে বৃহত্তর স্বার্থ চিন্তা করতে হবে। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সময় উপযোগী একটি বৈঠক হয়েছে, যার মাধ্যমে জনগণের মধ্যে নির্বাচনের সময়সীমা নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। লাইভে আমরা দেখলাম, বৈঠকের পরে যৌথ ব্রিফিংয়ে আমরা দেখলাম একটা স্বস্তি ফিরে এসেছে। সব প্রস্তুতি যদি আমি সম্পন্ন করে ফেলতে পারি তাহলে মানে ফেব্রুয়ারি মাসের নির্বাচন হওয়াটা সম্ভব। তবে লন্ডন বৈঠক নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে জামাত ও এনসিপি। এমন প্রতিক্রিয়া আরো ভেবে চিনতে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। জামাতের কথাও বলতেছি, বা যারা আমাদের ছাত্র ভাইরা যারা নতুন রাজনৈতিক দল করেছেন, যারা কিছুটা হলো দ্বিমত পোষণ করেছেন, আমার মনে হয় জাতির বৃহত্তর স্বার্থে আর একটু বিবেচনা করা উচিত। কারণ আমাদের টার্গেট তো এক, উদ্দেশ্য তো এক, একসঙ্গে তো লড়াই করেছে। এদিকে দেশের মানুষের ভোটাধিকার ফেরত ও গণতন্ত্র পুনরুদ্ধারে লন্ডনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যেটা গতি, একটা স্থিতিশীলতা, ভবিষ্যৎ গণতন্ত্রকে আরো এগিয়ে নেবার যে পদযাত্রা,
যে ভোটের মানুষের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারে, আমরা মনে করি সকলে একসাথে কাজ করবার দরকার। নির্বাচিত সরকার বিগত আওয়ামী শাসনামলের গুম, খুন, দুর্নীতির বিচার করবে বলেও প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশে অন্যায়, দুর্নীতি, দিনের ভোট রাতে হয়েছে, তার সুষ্ঠু বিচার যাতে ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতা আসে, জনগণ কিন্তু চায় তারা যাতে এই বিচারগুলি করে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।